আমাদের রেস্টুরেন্টে যেমন আমরা সাধারণভাবে উপস্থাপন করি, সেখানে নামে দেবী নয়, অতি সাধারণ বাঙালিয়ানা খাবারের যোগান দিতে চেয়েছিলাম। সেরকম সাধারণভাবে রান্নার মধ্যে অসাধারণ হতো তোর বানানো রেসিপিগুলো, যেটা আমাদের রেস্টুরেন্টকে আরও উন্নতি সাধন করতে এগিয়ে নিয়ে যাবে। হয়তো, তবে সুগৃহিণী হওয়ার কথা ছিল আমার বউয়ের, হয়ে গেলাম আমি। হেসে দিল ত্রিনয়। সেটা দেখে নিজের মুখের হাসিটা আরও একটু প্রসারিত করলো নিভান। হওয়া কি শুধু স্ত্রীলোকের দায়িত্ব নাকি এটা শুধু তাদেরই কর্ম? দেশ বিদেশে ছোট বড় নামি দামি সব হোটেল রেস্তোরাঁগুলোতে গিয়ে দেখ, সেখানে বড় বড় ডিগ্রিধারী শেফরা অধিকাংশ পুরুষই। এই জন্য তো স্কলারশিপ পেয়ে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেও নিজের ইচ্ছে পূরণে নেমেছি। যদিও চাকরির জন্য বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, একটি প্রাইভেট ভার্সিটি থেকেও অফার এসেছে। দেখি করা যায়। দেশে চাকরির বড় অভাব, চাইলে ত্রিনয় বাহিরের দেশে সেটেল হয়ে যেতে পারত। তবে আরও একটা কারণে সে ওই সুদূর বিদেশ বুভুইয়ে থাকতে পারেনি। তবে সেটা নিভানের সামনে উচ্চ করে বলতে সাহস পায় না। আর না সেই সাহস দেখাতে চায় সে, যদি না এত বছরের বন্ধুত্বে ফাটল ধরে যায়। আর যে প্রিয় মানুষটাকে পাওয়ার সাধনায় তার মন আকৃষ্ট হয়ে রয়েছে, যোগ্যতায় সেই মানুষটাকে মুখ ফুটে চাওয়া যে বড়ই অপরাধ। হঠাৎ নিভানকে থামতে দেখে ভাবনা কাটল ত্রিনয়ের। নিভানের কুঞ্চিত নজরের দিকে তাকিয়ে সামনে তাকাতেই নিজের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল তার। সেই প্রিয় মুখটা, ফর্সা শরীরে লালপাড়ে সাদা শাড়ি জড়ানো, কি স্নিগ্ধ, কি সুন্দর দেখাচ্ছে। শরতের কাশফুল সাজানো বিকালটাও যেন সেই সৌন্দর্যের কাছে ফিকে মনে হলো। নজর সরিয়ে নিল ত্রিনয়, অবাক কণ্ঠে শুধালো, মান্যতারা এখানে আসবে, তুই জানতিস না? দিভা আর মন্য তো এসেছে দেখছি। ত্রিনয়ের কথার উত্তর দেওয়ার আগে প্যান্টের পকেট থেকে ফোন বের করতে উদ্যত হলো নিভান। মাকে ফোন দেবে তাই। তার আগে রানী সাহেবাকে গাড়ি থেকে বের হতে দেখে হাত থেমে গেল। বুঝলো মায়ের অনুমতি নিয়ে বেরিয়েছে তারা। মান্যতারা আসবে সে জানতো না। উত্তরটা দিয়ে পিছু মুড়ে গাড়ি যেখানে রাখা সেদিকে যাওয়ার জন্য এগুলো। তবে ত্রিনয়ের কথায় থেমে গেল, তবে পিছে মুড়ল না। এই নিবান, মান্যতাদের সাথে ওই নতুন মেয়েটা কে রে? এত অনিন্দ সুন্দরী। চোখ বন্ধ করতে হঠাৎ সেই ক্রন্দনরত চোখ জোড়া আবারও ভেসে উঠল নিবারের বদ্ধ অক্ষিপটে। সঙ্গে সঙ্গে চোখ খুলল সে, ভুলেও পিছে মুড়ল না। তবে নতুন মেয়েটা বলতে কে বুঝতে পারল। তীক্ষ্ণ গলার কথার বান ছুড়ে দিল ত্রিনয়ের দিকে। অনিন্দ সুন্দরীকে নজর লেগেছে নাকি? আল্লাহুম মাগফিরলি, এগুলো কি বলিস? আমি তো তাকে দেখে এমনিতেই কথাটা বলে ফেললাম। যত অনিন্দ সুন্দরী আমার সামনে দিয়ে যতই ঘুরে বেড়াক না কেন, আমার নজর সেখান থেকে কুঞ্চিত নাড়তে পারবে না। ঘাড় বাঁকিয়ে ত্রিনয়নের দিকে তাকাতেই বোকা হেসে দিল ত্রিনয়। বলল, ওরা হয়তো আমাদের দেখেনি, তাই বলে আমাদের যাওয়া উচিত নয় ওদের দিকে? হঠাৎই দেখা যখন হয়ে গিয়েছে, চল কথা বলে আসি। শীতল চোখে ত্রিনয়ের দিকে তাকাতেই সে ফের বলল, তুই এরকম হয়েছিস কেন ভাই? এত অনুভূতি শূন্য, এরকম থাকলে ভোট টিকবে না তোর। অনিন্দ সুন্দরীকে নজরে লেগেছে নাকি? নিজেরটা টিকে দেখাস, তারপর আমারটা ভাবিস। আমারটা টিকবে কিনা সেটা আমি দেখে নেব বা বুঝে নেব। এখন চল, আমরা অফিসে অনেক কাজ পড়ে আছে, যেতে হবে। সামনে এগুলো নিভান, কিন্তু ত্রিনয়ের পা কিছুতেই সামনে এগোতে চাইল না। প্রিয় নারীটাকে শাড়ি পরা অবস্থায় কাছে থেকে একটু দেখতে পেল না। কি আফসোস। পিছে ফিরল আরও একবার। আফসোস যেন আরও জোরালো হলো। ফের সামনে ফিরে বিড়বিড় করে নিভানকে বকতে বকতে এগুলো সে। নিজের অনুভূতি তো সব বিসর্জন দিয়েছে, এখন তাকে জুটি বানিয়ে তারগুলো বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। বিকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়িতে বোনদের কাউকে দেখল না নাফিম, এমনকি কৌরিকেও না, তখন কেঁদে কেটে শান্তনা রহমানকে অস্থির করে তুলল। কেন বোনেরা তাকে নিয়ে গেল না? সন্ধ্যার পরে তারা বাড়িতে ফিরলেই নানা অভিযোগ জুড়ল নাফিম। মৌনতা সেই অভিযোগে একদম গুরুত্ব না দিলেও দিবা বুঝালো তাকে, কাজ হলো না। কৌরি বুঝালো, তবুও মুখ ভার করে রইল, কথা বলল না তার সাথে। কৌরি যেতে চায়নি। মান্যতা এক প্রকার তাকে জোর করে নিয়ে গিয়েছিল, তাতে আবার শাড়ি পরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। শেষে কৌরি যেতে চাইলেও শাড়ি আর পরেনি। দিবা আপু আর মান্যতা আপু শাড়ি পরে গেলেও সে আর মৌনতা সাধারণভাবেই গিয়েছিল। চেষ্টা করেও যখন নাফিমের গোমরা মুখের আদলে কেউ পাল্টাতে পারল না, তখন মান্যতা নাফিমের কাছে এসে তার ফোনটা এগিয়ে দিয়ে বলল, আচ্ছা, ভুল হয়েছে, তোকে নিয়ে যাইনি, কিন্তু এখন তো কিছু করার নেই। তবে ভুলের মাসুল হিসাবে আমি সুন্দর একটা অফার দিচ্ছি। কাল তোকে অনেকগুলো চকলেট কিনে দেব, আর আজ রাতে তুই ঘুমানো অবধি আমার ফোনটা তোর কাছে থাকবে। তুই যত ইচ্ছে কার্টুন দেখ। রাগ ভেঙে নাফিম উৎফুল্ল হয়ে বলল, সত্যি বলছো বড় আপু? তিন সত্যি।
নাফিমকে মানাতে পেরে খুশি হলো মান্যতা। নাফিমও খুশি মনে ফোন নিল। কাল স্কুলে সাপ্তাহিক ছুটি, আর সপ্তাহের এই দুদিন প্রাইভেট টিচার আসে না তার। এখন সে ইচ্ছে মতো কার্টুন দেখবে, গেম খেলবে। ড্রয়িং রুমে বসেই ফোনে ব্যস্ত হয়ে পড়ল সে। শান্তনা রহমান খানিক বিড়বিড় করে বকে নিজের রুমে চলে গেলেন। সারা বিকাল থেকে সন্ধ্যা ছেলের বকবকানিতে মাথা ধরেছে ওনার। এখন একটু না শুয়ে পড়লে নয়, এরকম যে যার কাজে চলে গেল। রাত 9:30 বাজে, তখনও নাফিম ড্রয়িং রুমে বসে ফোন দেখছে। শান্তনা রহমান আর নিহারিকা বেগম রাতের খাবার সাজাচ্ছেন ডাইনিং টেবিলে। সাথে রানীও এইটা ওটা এগিয়ে গুছিয়ে দিচ্ছে। এই 4টা মানুষ বাদে নিচে কেউ নেই। বাড়ির কলিং বেলটা বাজতেই রানী সাহেবা গিয়ে দরজা খুলে দিল। সেদিকেও হুঁশ নেই নাফিমের। সে এত সময় ফোনে গেমস খেললেও এখন মান্যতা গ্যালারি ভরা পিকগুলো দেখতে ব্যস্ত। হঠাৎ মনে হলো তার পাশে কেউ এসে বসেছে। পাশ ফিরে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে গেল সে। উৎফুল্লতায় ডুবে থাকা মুখটার সঙ্গে সঙ্গে মিয়ে গেল। দাদা ভাই কখন এসে পাশে বসলো? মা এত সময় বারবার সম্বোধন করে যাচ্ছিল, বলছিল তো দাদা ভাই আসার সময় হয়ে গেছে, ফোনটা রাখ। এসে যদি দেখে পড়া বাদ দিয়ে ফোনে গেমস খেলছিস, দেখিস। সেই তাই হলো। হঠাৎ বোকার মতো কাজ করে বসলো নাফিম। পরাস্ত সৈনিকের মতন ফোন নামক অস্ত্রটা সসম্মানে নিভানের দিকে বাড়িয়ে দিল। সেটা দেখে কপাল কুঞ্চিত হলো নিভানের। হাত বাড়িয়ে সেটা নিতেই নাফিম দৌড়ে চলে গেল। আশ্চর্য হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর ফিরিয়ে আনতেই নাফিমের রেখে যাওয়া ফোনের গ্যালারিতেই নজর স্থির হয়ে গেল। হালকা কলাপাতা রঙের একটা সালোয়ার কামিজ পরা মেয়েটার ফর্সা সাদাসিধা গোলগাল মুখটা আটকে আছে গাঢ় জলপাই রঙা খিজাবে। সেভাবে কিছুতেই নজর আটকালো না নির্বাণের। নজর সোজা গিয়ে আটকালো মান্যতার পাশে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার ডাগর ডাগর কাজল কালো চোখে। শীতল স্থির নজরে সেই চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নিঃসন্দেহে মায়াবিনী জাদুময় দুটো চোখ। ফোনটা রাখতে গিয়েও রাখতে পারল না নিভান। মন টানলো না। যে জিনিসটা কখনো করা হয়নি সেটাই করতে বাধ্য করলো নিজের মন। মান্যতার ছবিটা একপাশে ফেলিয়ে কৌড়ির ছবিটা জুম করলো সে। সত্যি ত্রিনয়ের ভাষ্য অনুযায়ী অনিন্দ সুন্দরী মেয়েটা। ছবিটা আরও জুম করতে কৌড়ির মোটা মোটা চোখ জোড়া স্ক্রিনের উপর আরও বড় হয়ে ধরা দিল। কাছ থেকে সেই জাদুময়ী মায়াবিনী ডাগর ডাগর চোখ জোড়া গভীর আর নিষ্প্রভ নজরে দেখলো নিভান। হঠাৎই ফোনটা সোফার একপাশে রেখে দিয়ে নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো। আশেপাশে ভুলেও নজর না দিয়ে গটগট সিঁড়ি পথ ধরল। রুমের মধ্যে গিয়ে বাহিরের পোশাক ছেড়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দেওয়ার সময় চোখ বন্ধ করতে সেই কণ্ডনরত চোখ জোড়া ভেসে উঠল বন্ধ অক্ষিপটে। চোখ খুলে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নজর দিল নিভান। মনে মনে বিড়বিড়ালো, নারী তুমি সত্যিই ছলনাময়ী, আর তোমার কঠিন ছলনা হলো চোখের নোনা অশ্রু দ্বারা পুরুষকে জ্বালিয়ে পুড়ে শেষ করা। নিহারিকা বেগমের দ্বিতীয় স্বামী হলেন জাহিদ সাহেব। একই শহরের একই গলির বাসিন্দা হওয়ায় চেনা পরিচিত ছিলেন ওনারা। দুজনের বাবাই আদিসূত্রে বাসিন্দা এই শহরের। চালচলনের শালীনতা, স্বভাবে শান্ত থাকায় নিহারিকাকে বেশ পছন্দ করতেন। শুধু যে স্বভাব চালচলনে ভালো লাগতো এমনটাও নয়। নিহারিকা সেই কিশোরী বয়সে ছিল অনিন্দ সুন্দরী। তার সৌন্দর্যতায় মুগ্ধ করত জাহিদ সাহেবকে। তবে কালবেদে নিজের অনুভূতিগুলোর কখনো না নিজের পরিবারের কাছে প্রকাশ করতে পেরেছিলেন, না নিহারিকাকে জানাতে পেরেছিলেন। যদিও তিনি চেয়েছিলেন পড়াশোনা শেষ করে নিহারিকার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব রাখবেন, কিন্তু ভাগ্য সুসম্পূর্ণ ছিল না ওনার। পড়াশোনার খাতিরে বাহির থেকে দূরে থাকায় হঠাৎ একদিন জানতে পারলেন নিহারিকার বিয়ে হয়ে গেছে। ভালো সুশিক্ষিত উচ্চবংশীয় পাত্র পাওয়া অল্প বয়সে মেয়েকে পাত্রস্থ করেছেন নিহারিকার বাবা। জীবনে প্রথম ভালো লাগা মেয়েটা অন্যের জীবন সঙ্গিনী হয়ে গেছে জানতে পেরে খুবই কষ্ট পেয়েছিলেন সেদিন। ব্যথিত হয়েছিল নিজের মন। পরবর্তীতে ভাগ্য হিসাবে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তবে ওনার চাওয়ায় হয়তো পবিত্রতা ছিল, তাই ভাগ্যক্রমে নিহারিকা আবারও ওনার কাছে ফিরে এলো। দ্বিতীয়বার সুযোগ পেলেন নিহারিকাকে নিজের করে নেওয়ার, আর সেই সুযোগটা বিভিন্ন সংঘাতের মধ্যেও কোনো মতেও হাতছাড়া করেননি তিনি। নিহারিকার বিয়ে 7 বছর পর হঠাৎই তার প্রথম স্বামী অ্যাক্সিডেন্টে মারা যান। সংসারের বিভিন্ন সংঘাত আর ঝামেলার কারণে ছেলেকে নিয়ে বাপের বাড়ি ফিরতে হয় তাকে। বিষয়টা জানার পর জাহিদ সাহেব আর দেরি করেননি। 4 ভাইয়ের মধ্যে তিনি সবার বড় হওয়া সত্ত্বেও তখনও বিয়ে করেননি। যদি অন্যান্য ভাইরা বিয়ে করে নিয়েছিল, তিনি যখন ছেলেসহ নিহারিকাকে বিয়ে করতে চাইলেন বাড়ির কেউই প্রস্তাবে রাজি হলেন না। বিশেষভাবে ওনার মা। সুদর্শন ছেলে ওনার, কোনো দিক থেকে কম নয়। বাবার বিরাট ব্যবসা এক হাতে সামলে চলেছে। সেই ছেলের জন্য বাচ্চাসহ বিধবা বউ তিনি মানতে নারাজ ছিলেন। তবে একসময় ছেলের জেদের কাছে হার মেনে নিহারিকাকে মানতে রাজি হলেও তার ছেলেকে মানতে নারাজ। কিছুতেই রাজি হলেন না। তবে জাহিদ সাহেব বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে মাকে মানান। তবুও মায়ের নজরভঙ্গি না নিহারিকার প্রতি সন্তুষ্ট ছিল আর না নিবানের প্রতি। পরে আস্তে আস্তে সবটা ঠিক হয়েছে, তবে কতটা ঠিক হয়েছে এটা বিশেষ জানা নেই জাহিদ সাহেবের। হয়তো আছে, তবে প্রকাশ করতে চান না। দীর্ঘশ্বাস ফেললেন তিনি।
নিহারিকা ওনাকে এক কথায় বিয়ে করতে রাজি হয়েছিলেন এমনটাও নয়, তাকেও বিভিন্নভাবে মানাতে হয়েছিল। শেষমেশ বাবা ভাইদের কথায় বাধ্য হয়ে জাহিদ সবাইকে বিয়ে করতে রাজি হয়। তবে বাধ্য হয়ে বিয়ে করলেও পরবর্তীতে নিজেকে মানিয়ে নেয়, মেনে নিতে শুরু করেন নিজের নতুন সংসার। নিহারিকার সাথে বিয়ের 6 বছরের মাথায় নিহারিকা অন্তঃসত্ত্ব হয়। তারপর ইভানের জন্ম। নিভান শান্ত ও গম্ভীর ধরনের ছেলে বরাবর, তবে ইভানের জন্মের পর ভাই অন্তঃপ্রাণ ছিল তার। সময়ের সাথে সাথে সেই অন্তরঙ্গ ভাই ভাই সম্পর্কটায় হঠাৎ দূরত্ব তৈরি হলো। ইভানের ক্লাস 6-7-এ ওঠা পর্যন্ত দুই ভাইয়ের সম্পর্কে মোটামুটি ঠিকই ছিল। তারপর যে কি হলো, দুই ভাই হঠাৎ দুজনের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে চলতে শুরু করলো। নিভান চুপচাপ থাকলেও ইভানের কথা ছিল, নিভানকে বাবা মা সবসময় প্রায়োরিটি বেশি দেয়, তাকে বেশি ভালোবাসে। শত চেয়েও বুঝিয়েও আর সেই দূরত্ব ঘোচানো গেল না। তবে আগে ইভানের অভিযোগের মাত্রা সীমাহীন থাকলেও এখন আর তাকে অভিযোগ করতে দেখা যায় না। তবুও দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা আর উন্নতি হলো না।